এই বিয়ের পর এমন কিছু ঘটবে যার জন্য একজন বাবা সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবে না। বিয়ের দিন কনের মুখে হাসি ছিল না। সকালে আলো ফুটতেই রাধার ঘুম ভেঙে গেল। আজ তার বিয়ের দিন। চারপাশে মানুষের আনাগোনা, মহিলাদের ব্যস্ত পা, আর ঘরের ভেতরে এক অদ্ভুত তাড়াহুড়া। কেউ বলছে এই শাড়িটা পরাও, কেউ বলছে মুখে একটু হাসি রাখ, কিন্তু কেউ জিজ্ঞাসা করলো না তুই ঠিক আছিস তো। রাধাকে বসানো হলো আয়নার সামনে। চুল বাঁধা হচ্ছে, মুখে হলুদ, হাতে মেহেদি। আয়নায় তাকিয়ে সে নিজের মুখটা চিনতে পারল না। এই মুখটা তার না, এই মুখটা একটা বউয়ের। কিন্তু সে তো এখনো একটা মেয়ে। মা পাশে দাঁড়িয়ে বলল, সব মেয়েদের এমনই হয় মা, কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। রাধা কিছু বলল না, কারণ সে জানে এই কথাগুলো শুধু সান্ত্বনা, সত্যি না। বিকালবেলার দিকে বরযাত্রী এলো। ঢাকের শব্দে উঠোন ভরে গেল। লোকজন হাসছে, খাচ্ছে, আনন্দ করছে। এই আনন্দের মাঝখানে রাধা নিজেকে সবচেয়ে একা মনে করল। যখন তাকে মণ্ডপে আনা হলো, সব চোখ তার দিকে। কেউ বলছে কি সুন্দর কোণে, কিন্তু কেউ দেখল না তার হাত কাঁপছে। বরের মুখ সে ভালো করে দেখেনি, শুধু জানে এই মানুষটার সাথেই আজ থেকে তার জীবন বাঁধা। সিঁদুর পরানোর সময় রাধার চোখ ভিজে উঠল। সে চোখ নামিয়ে নিল, কেউ যেন দেখতে না পায়। এই সিঁদুর তার কাছে ভালোবাসার চিহ্ন নয়, এটা ছিল তার কাছে ভয়ের দাগ। বিয়ের সব নিয়ম শেষ, এবার বিদায়ের পালা। মা কাঁদছে, আত্মীয়রা কাঁদছে, আর রাধা সে কাঁদছে না। কারণ কিছু কান্না চোখ দিয়ে বেরোয় না, ভেতরে জমে থাকে। বাবার দিকে তাকিয়ে সে শুধু বলল, আমি ঠিক থাকবো বাবা। এই কথাটা বলেই তার বুকের ভেতরটা ভেঙে গেল। রাধা জানতো না এই বিদায়ের পর যে ঘরে সে যাবে, সেই ঘরটাই হবে তার জীবনের সবচেয়ে বড় কঠিন পরীক্ষা। নতুন ঘর, যেখানে কেউ তার জন্য অপেক্ষায় ছিল না। বরের বাড়িতে পা রাখতেই রাধা মনে হলো এই ঘরটা বড়, কিন্তু ভেতরটা ফাঁকা। কেউ হাসল না, কেউ জিজ্ঞাসা করলো না ক্লান্ত লাগছে। শাশুড়ি শুধু বলল, জুতোটা ওখানে রাখিস। এই কথাটার ভেতরেই রাধা বুঝে গেল এখানে সে অতিথি নয়, সে একটা বড় দায়িত্ব। ঘরে ঢুকেই তাকে শাড়ি বদলাতে বলা হলো। লাল শাড়ির জায়গায় সাদামাটা কাপড়। মনে হলো আজকেই যেন উৎসব শেষ। স্বামী ঘরে ঢুকলো রাতে, চুপচাপ, কথা কম, চোখে কোনো আগ্রহ নেই। রাধা ভেবেছিল হয়তো সে কিছু বলবে, হয়তো জিজ্ঞাসা করবে ভয় লাগছে, কিন্তু কিছুই হলো না। পরদিন ভোরে ঘুম ভাঙল হাঁড়ি পাতিলের শব্দে। শাশুড়ি বলল, এখানে ঘুম ভেঙে ভেঙে হয়। রাধা উঠে রান্নাঘরে গেল। কাজ সে জানে না, কেউ শেখায়নি। ভুল হতেই বকুনি, বাপের বাড়িতে কি শিখেছিস? দিনের পর দিন এইভাবে চলতে লাগলো। কাজ, বকুনি, চুপ থাকা। কেউ জিজ্ঞাসা করে না সে কেমন আছে। রাধা একদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখল চোখের নিচে কালো দাগ, মুখে হাসি নেই। সে নিজেকে চিনতে পারল না। রাতে শুয়ে শুয়ে সে বাবার কথা ভাবতে থাকে, বাবা কি জানে আমি এখানে কেমন আছি? কিন্তু সে
ফোন করে না, কারণ সে জানে বাবার কষ্ট বাড়াতে নেই। রাধা তখনও জানতো না এই ঘরে তার জন্য সবচেয়ে কঠিন সময়টা এখনো বাকি। চুপচাপ সহ্য করা আর নীরব কষ্ট। রাধা বুঝে গিয়েছিল এই ঘরে কথা বললেই সমস্যা, চুপ থাকলে সবচেয়ে নিরাপদ। সে তাই চুপ থাকত। বকুনি হলে মাথা নিচু, ভুল হলে ক্ষমা চাওয়া, কিন্তু কষ্টগুলো চুপ করে থাকে না। একদিন সকালে ডালটা একটু পাতলা হয়ে গিয়েছিল। শাশুড়ি বলল, এটা কি খাবার? রাধা কিছু বলল না, শুধু চোখের জলটা ভেতরেই আটকে রাখল। স্বামী ঘরে থাকলেও মনে হতো সে একা, কথা কম, চোখে বিরক্তি। একদিন সাহস করে সে বলেছিল, আমি ঠিকঠাক করতে শিখে যাব। স্বামী শুধু বলেছিল, ঝামেলা করিস না। এই একটা কথাই তার বুকের ভেতরটা খালি করে দিল। রাধা ধীরে ধীরে বদলে যেতে লাগলো। হাসি কমে গেল, কথা কমে গেল। তার নিজের কণ্ঠটাই তার কাছে অচেনা মনে হতে লাগলো। রাতে শুয়ে সে নিজেকে নিজের সাথে কথা বলে, আমি কি সত্যি একটা অকার্যকর? এই প্রশ্নটা কোনো উত্তর নেই। একদিন সে বুঝল তার শরীর ভালো নেই, কিন্তু অসুস্থ হওয়াটাও এখানে একটা অপরাধ। শাশুড়ি বলল, বিয়ে করে এসেছিস, এটা হাসপাতাল না। রাধা তখন কাঁদেনি, কারণ সে জানে কাঁদলে কেউ সাড়া দেবে না। এই নীরব কষ্ট আর বেশি দিন সহ্য হলো না, কারণ রাধার সামনে আসছে আরো ভয়ঙ্কর সময়।